আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন। জীবনে আর অবাধ্য হব না আপনার। উক্তি কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছন পেছন চেলাকাটা হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দীর্ণ কপাল ও ঘাম বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এ মুহূর্তের রাগে দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনের সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়া প্রধান কারণ। আর তার মতো করো ভুল শুধরে দেওয়ার পরও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এই জন্য সেও আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাটা হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রাঙা নতুন 3 পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে নিয়ে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি। সিদ্ধ মুখনাত্রা অপার মায়া। ডগর ডগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এতে খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরামুখ থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট এই জীবনদের দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘুরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকলের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপারে। সামনে রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশায় টুংটাং শব্দে আসছে, যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপর একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্য চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্তি বুদ্ধি সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কীভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনা ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতো পড়া খালি গায়ে ঘাসের উপর হেঁটে একটা ভিডিও ধরল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নরম কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালে থেকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগ সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মনোমতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ডাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভুরু কুঁচকে তাকিয়ে আছে সদ্য ভাই। ওহ যা, ধরে পড়ে গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হে হে, ভালো আছিস সদ্য ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম, আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? গরম লাগছিল, যা গরম। আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথা ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। এও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের দিকে আনা চেলাকাঠার স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠটা হাতে তুলে নিল। শীতল ভয়াক্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। অসিসকেও সংকেত পাঠালো, এই মতিগতি সুবিধার নয়। পালা শীতল পালা।
অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাবো ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যে বলার রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ, তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো দাঁড়িয়ে ঘড়ির কাঁটায় 8-এর ঘরে পৌঁছালো। মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারে বসেছে সারাফাত, শাওন ও শাহাদাত চৌধুরী। এরপরে শাওন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টি চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকে নিজের ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুমান কবির, পেশায় মেরিনান। বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি ভাইপো ভাইদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থত বড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলকে পেছনে শুদ্ধকে দেখে সকলে হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠা দেখে। বিস্ময়ে খই হারিয়ে ফেলছেন সকলে। এটুকু মেয়েকে চেলাকাঠা দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে এলাকার দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদশাধে। চেলাকাটা দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড়গিলের শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে সরতে সরতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখিয়ে ভরসা পেল। পায়ের গতি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জড়িয়ে দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাটা ধরে নিয়ে বসলেন। ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠা দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক মরে যাক, এইরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপী ধরলি কেন, হ্যাঁ? একথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরেই সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষলিয়া দেহটাকে একটি পাও নড়াতে পারল না। সে এখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটি বাড়ি খেলে হাউমাউ করে কাঁদছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড় মার পিছনে। ফাটা বেগুনের মতো চুপসে গেছে একরকম সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটাবার বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলেই শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি নাকি? পরের হিসাব এখনো করলি কেন? বারণ করেছিলাম না, বলেছিলাম না চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বলছিলাম। শুদ্ধ ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ল। অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন শরাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবা না। বাড়ির মেয়েরা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজন গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এই কথা যদি শুদ্ধ জানে ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হচ্ছেন। তার ছেলের নজর তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা যায় না, বলা দুটোই সমান। মুখ তো নয় যেন ধারালো বিলেট, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুত থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন,
সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সামনে সামান্য ছিঁড়ে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। এই কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা মোবাইলের সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুনে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিক। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে টেঁদে মোবাইলটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগেই শাওন চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করলো, কি করেছে শীতল? মারছিস কেন? বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না, বাধ্য হয়ে শীতলের ফোপাতে ফোপাতে বলল, টিকটক করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভুরু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলো, 4 দিন হলো একটা প্রেমও করছে। একথা শুনে উপস্থিত সকলে বিস্মিত নজরে গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি, এই মেয়ে মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকে কড়া কণ্ঠে শোধালো, তোরা জানতে না? দু বোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়াক্তের ছাপ তাদের চেহারায় ফুটে উঠল। এ কথা তারা জানতো। শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল। এরা তিনজনই এই একঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। আর এই দুটোকেই একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেল শাওন চৌধুরী। থামালেন, তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তঃপর এদিকের পরিস্থিতির সামনে নাস্তার পর্ব শেষ করে যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও শাওন চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধের পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ ওনার শেষ বর্ষের ছাত্রী। শাওন চৌধুরী এবারের মেজকর্তা, তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখের সমস্যা, বিধায় চশমা পরতে হয় দুজনকেই। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই। মিস হওয়া স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্রই সিরাত মানসিকভাবে প্রস্তুতি নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী শিমিন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরীর চাকরিস্থল চট্টগ্রামে, যেখানে থাকেন স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয়। ধরাবাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। একথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পান না। বরং সারাফাত, সায়ন চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, শিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটি সদস্যের নামের শুরু স অথবা তালিবর্ষা দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলে, আর ছেলে পেলি না? শেষে কি না
ড্যান্ডি করে প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় যান যায় যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাপুরের দল এক একটা, সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতল খ্যাক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। একথা শুনে সায়র হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সেরা তথা শীতলের মেজমা এসে উপস্থিত হলেন। উনি সায়রের উদ্দেশ্যে বলেন, ড্যান্ডি কী রে বাপ? ড্যান্ডি এক ধরনের আঠা। ড্যান্ড্রাইভ অ্যাডহেটিস নামের আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিবা, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়েছে। এটা এখন নেশা হিসাবে বেছে নিয়েছে অনেকে। সায়রের কথার চোখ সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বলেন, হ্যাঁ রে শীতল, শেষে কি না আর করবো না শুদ্ধ ভাই। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। জীবনে আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটল শীতল। তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে সদ্য। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দীন কপালও ঘাম বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তের রাগ দিক শূন্য সে। জেদ চেপেছে শিশলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি 3 দিন হলো। 3 দিন সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজর পড়েছে শীতলের পথে পথে উড়নচণ্ডী ভাব। সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম বা ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টি বৈশিষ্ট্য বকে যাওয়া প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলকেও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এই জন্য সে আর দেরি করলো না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকার সাথে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রাঙার নতুন 3 পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি। সিগ্ধ মুখখানায় আপার মায়া। ডগর ডগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এতে খুশি কারণ নেই, তবুও সে খুশি, কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট এই জীবনদের 1.5 দিনের যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে বেড়ানো। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশপাশ তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগিয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপারে। সামনে রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশার টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজ গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপর একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্য চোখ কান খোলা রেখেই চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনা ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল।